আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, কর্মক্ষেত্রে যাওয়া এবং আসার যুদ্ধে অংশ নিতে হয় রাজধানীর প্রায় সমস্ত মানুষকে। রাজধানীকে দূষণমুক্ত করতে হলুদ রঙের 2 স্ট্রোক তুলে দিয়ে নামানো হয় সবুজ রঙের 4 স্ট্রোক ইঞ্জিন চালিত অটোরিকশা সিএনজি। জরুরি প্রয়োজনে কম খরচে একটু আরামে চলাচল করতে দ্রুত জনপ্রিয়তাও পেয়ে যায় বাহনটি। 2017 সালের মার্চে পাওয়া বিআরটি এর পরিসংখ্যান বলছে শুধু ঢাকা মেট্রোতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 10,91,648টি। এমপি মন্ত্রীর বাহন এবং ব্যক্তিগত বাহন বাদ দিলে যা থাকে এর মধ্যে নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা 9,021টি। অথচ রাজধানীতে অটোরিকশা চলছে প্রায় 25,000-এরও বেশি। তারপরেও যাত্রীদের দুর্ভোগ কমেনি। হিসেবে কি গরমিল হলো? দর্শক, আপনাদের হিসেবকে সহজ করতে প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে আপনাদের স্বাগতম। সাথে থাকছি আমি রক্তিম ত্রিপুরা, আর অনুসন্ধানে সহযোগিতা করেছেন মানিক শিকদার। যানজট নিরসনে যখন নাকাল নগরবাসী, তখন অতিরিক্ত পরিবহনকে দায়ী করা হয়। আবার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষদের যেন দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন যাত্রী ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে এমন বাকবিতণ্ডা দেখা যায়। প্যাসেঞ্জার তো আপনার সুবিধাবাদী, যখন জাম দেখে তখন তো মিটারে যায় না, তখন আমরা কেমনে যাব? এখন আমার সেই ঘুরে যাইতে আমার আরো 10 টাকা ছাড়াই দেবো গ্যাস করে, তাহলে লাভ হইলো কি আমার? যাত্রীদের অভিযোগ, অটোরিকশা চালকরা নির্ধারিত মিটারে যেতে চায় না, আর গেলেও অতিরিক্ত ভাড়া দাবি করে। এখানে আসছি, পরে বিল হয়েছে 90 টাকা, তারে 100 টাকা দিছি, এখনো কয় আরো 10 টাকা দেন। রিকোয়েস্ট করতেছি, ওরা যাবে না। দিকে জ্যাম, যাবো না, ইচ্ছা করতেছে না, গ্যাস নাই, অনেক কিছু, যার যেটা মনে যাচ্ছে সে সেটাই বলতেছে। অপরদিকে চালকরা তাদের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন। যাত্রীরও ভাড়া ঠিক নেই, মিটার চাই কম হয় ভাড়া। জ্যামে পড়লে যে বিল ওঠে তার চেয়ে আরো কম ভাড়া হয়। জায়গা স্থান থেকে 10 টাকা ট্রাফিক সার্জেন আছে, আছে গাবতলী থেকে, এদেরকে আমরা চাঁদা দিই। মিটার অনুযায়ী ভাড়া আদায় করতে গেলে অটোরিকশা মালিক ও চালকরা ভাড়া বৃদ্ধির দাবি জানায়। সে প্রেক্ষিতে 2015 সালের নভেম্বর থেকে মিটার রিডিংয়ে ভাড়া নির্ধারণের নির্দেশ দেয় সরকার। সর্বনিম্ন ভাড়া 40 টাকা, কিলোমিটার প্রতি 12 টাকা করা হয়। সিএনজি অটোরিকশা মালিকদের ভাড়া নির্ধারণ করা হয় 900 টাকা। 100 কিলোমিটার গাড়ি চালাইলে 12 টাকার যদি রিডিং হয়, আপনি 1200 টাকা আসবে। আমার মালিককে দেওয়া লাগতেছে আধা বেলায় 700 টাকা, গ্যাস লাগতেছে 3 থেকে 400 টাকা। এবং একটা মেট্রো গাড়িতে কতজন নির্যাতন হচ্ছে, ট্রাফিক সার্জেনের আশ্চর্য হবেন। কোনো রকম সাদা সিএনজিগুলো আছে, অন্য অন্য অবৈধ গাড়িগুলো, এরা কন্ট্রাক্টের কারণে কোনো মামলা হয় না। আপনার মেট্রো সিএনজিতে এক একটা গাড়ির ভিতরে 8টা 10টা 15টা করে মামলা আছে। কারণটা কি? সব কাগজপত্র বৈধ আছে, সিগন্যাল দিয়ে মামলা করে দিচ্ছে। চালকরা অভিযোগ করছেন 900 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও মালিকদের দিতে হচ্ছে 14 থেকে 1600 টাকা। এখন আমরা ড্রাইভারের সংখ্যাটা বেশি হওয়ার কারণে মহাজনরা সুযোগটা ওই জায়গায় নিয়েছে, যেগুলো আধাবেলা সিস্টেম করে চালাও 600 করে, তাহলে দুই ফ্যামিলি বাঁচবে। যদি আমরা বেশি কিছু বলতে যাই, মহাজনরা বলে তাহলে চাবি রেখে যাও। এ বিষয়ে মালিকদের সাথে কথা বলতে গেলে বেশিরভাগ মালিক কথা বলতে রাজি হয়নি। পরিচয় প্রকাশ না করার শর্তে যেসব মালিকরা কথা বলছেন তারা জানান, চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ নানা রকম হয়রানির কারণে অতিরিক্ত ভাড়া আদায় করতে বাধ্য হচ্ছেন। আমাদের সমস্যা একদিকে না, চতুর্দিকে আমাদের সমস্যা। একদিকে প্রশাসন জ্বালায়, আর একদিকে চাঁদাবাজরা জ্বালায়। চালকরাও অভিযোগ করলেন, এক শ্রেণীর প্রভাবশালীদের দৌরাত্মে তাদেরও হিমশিম খেতে হচ্ছে। পুলিশ বলে যে কিছু টাকা দিয়ে ছুটে যা, আর নয় মামলা নেই। তো আমরা মামলা নিলে আমরা 500-600 টাকার মামলা নিতে হয়। প্রায়ই গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেরকম এক অভিজ্ঞতার কথা জানালেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই চালক। স্যার একবার টাইটুই গলার দেয় না, খুব হ্যান্ডসাম সারা আইসে, আমার সালাম দিয়ে ড্রাইভার সব ভালো আছেন? আমি কেছি সালাম দিই, স্যার আমার একটু সন্দেহ হয়েছে। আমি কেতে তো কামলা। পরে আমি ঘুরে গেছি রাগারাগি করে, কয় যা, ওই লোকের আর কিছু করলো না। এবারে আপনারা ইংলিশ উঠোর মরে গেছি, আর একটা মাইক্রো আইলো, আই আমার বামের চাপ দিয়ে দিল, দেওয়ার পরে নামে একটা ধরে টান দিছি, গাড়িটা লইয়া গেছে।
গাড়িতে বাবুবাজার ব্রিজের দিকে যাক আমি ক্লিয়ার চাই রয়েছি। নেই রুট পারমিট, নেই মিটার, এমনকি বাণিজ্যিকভাবে চলার অনুমতিও নেই। আর এক্ষেত্রে সিএনজি চালকদের লাগামহীন দৌরাত্ম্য ধরা পড়ে স্বাভাবিকভাবে। কিন্তু সিএনজি অটোরিকশার অনুমোদন বন্ধ থাকা সত্ত্বেও কি করে অনুমোদন পাচ্ছে এই বিশেষ অটো? দর্শক, প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির পরেই জানাবো এই বিশেষ কৌশলের ধারক কারা। ধন্যবাদ প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখের সাথে থাকবার জন্য। ঢাকা মহানগরীতে যাত্রী পরিবহনের জন্য প্রায় 13,000 সিএনজি অটোরিকশার অনুমোদন আছে। ঢাকার রাস্তায় চাপ সামাল দেবার অজুহাতে সিএনজি অটোরিকশার অনুমোদন বন্ধ রয়েছে। ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহারের জন্য সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেয় বিআরটিএ। এগুলো ছাই রঙের হয়। বিআরটিএর নিয়ম অনুযায়ী ওইসব সিএনজিতে লাইসেন্স নেওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের চলাচল করার কথা। স্বভাবতই সেখানে মিটার থাকার কথা না। কিন্তু এই ব্যক্তিগত অটোরিকশাতেই যদি অন্য যাত্রী বহন হয়, ভাবুন তো এই মিটার বিড়ম্বনায় সেই যাত্রীর ঠিক কতটা বাড়তি টাকা গুনতে হয়। ঢাকা মহানগরীতে 13,000 যাত্রীবাহী অটোরিকশা চলাচলের অনুমোদন থাকলেও চলছে প্রায় 25,000 অটোরিকশা। আর এসব গাড়ির জন্য বিপাকে পড়েছেন বৈধ মালিক ও শ্রমিকরা। গাজীপুরের গাড়ি ঢাকার ভিতরে চলতেছে, তারপর নারায়ণগঞ্জের গাড়ি ঢাকার ভিতরে চলতেছে, আবার প্রাইভেট সিএনজি প্রাইভেট ওইটা চলতেছে। এখন আমাদের মিটারে গাড়ি, আমরা মিটারে চলবো। এখন আমার পাশাপাশি যে আর একটা 3 চাক্কা আছে, ওটাও তো, ওটার মিটার কোথায়? পাই টু পাই সেন্টারে মনে করেন গাড়ি হয়ে গেছে, তো এখন ভাড়া কম, আমরা তো আর ঢাকার বাইরে যাইতে পারি না। মেট্রো এলাকার অনুমোদন না পেয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নামে রেজিস্ট্রেশন করে গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে রাজপথে। যাদের নাকি ঢাকার ভিতরে আসার কোনো মানে পারমিটই নাই, যাদের ভাড়া টানার মতো কোনো তাদেরকে হুকুমই দেওয়া হয় নাই, তারাও অথচ পুরা ঢাকাই তারা ব্যবহার করতেছে এবং ভাড়া মারতেছে। আমাদেরকে টেক্কা দিয়ে ওনারা কন্টাকে যাত্রী নিয়ে যাচ্ছে। রাজধানীর মতিঝিল, মালিবাগ, কমলাপুর, মিরপুর, শ্যামলী সহ বিভিন্ন এলাকায় মিটারবিহীন এসব অটোরিকশা যাত্রীদের কাছে থেকে খেয়াল খুশি মতো ভাড়া আদায় করছে। এসব অটোরিকশায় নেই রুট পারমিট, মিটার নেই, এমনকি বাণিজ্যিকভাবে চলার অনুমতিও নেই। তাহলে কিভাবে চলছে এসব গাড়ি? এই প্রশ্নের উত্তর দিতে ভয় পায় চালকরা। গাড়ি আপনি ডাকশন করি, আমি চলে আমার নামে, অরিজিনাল মালিক কলম আপনি, এই হিসাবে মনে হয় যে ডাকশন করে অন না, গাড়ি আর একজনারই। আমরা তো শহরে যাই না, আমরা তো এই সদরঘাট থেকে মনে করে এদিক দিয়ে আসি আর কি। এই শহরের ভিতরে পড়ছে, ঠিক আছে, এতে তো আমরা পুরো ভিতরে ঢুকি না আর কি। পরিচয় গোপনের শর্তে মালিকদের সাথে কথা বলে জানা যায় সিন্ডিকেটের মাধ্যমে চলছে এসব গাড়িগুলো। এসি স্যারের আন্ডারে নিয়ে দেয়, দিন ইসলাম স্যারের আন্ডারে নিয়ে দেয়, যেমন মাসে 10,000 টাকা করিয়া মাস ওরা নিয়ে সজীবের কাছে আমরা টাকা দেই, সজীব নিয়ে তাদেরকে বুঝাইয়া চলার মতন পারমিট করে দেয়। কত টাকা করে? 10,000 টাকা নেয়। সার্জেন আছে, এসি স্যারের সাথে ডিসি অফিসে আমি মানতে করে দিমু 10,000 টাকা করে, এবং গেটওয়ালা গাড়ি প্রায় 50টার মতন সে মানতি করছে। সার্জেনের নাম কয়ে এসির নাম বইলা, ঠিক আছে, সে বললে যে দললে সার্জেন বুঝবে, সার্জেন অন্য সার্জেন ধরলে কথা সার্জেনের কথা সার্জেনে না শুনলে এসি স্যারে ফোন দেবে। রাজধানীর বিভিন্ন রুটে অনুমোদনহীন গাড়ি চালাতে অটোরিকশা মালিকদের গুনতে হয় কমপক্ষে 5 থেকে 15,000 টাকা। আর এসবের ভাগ পায় প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার কত আইনি প্রক্রিয়ায় সে ডাম্পিং করো, কোনো সমস্যা নাই, গাড়ির কাগজ নাই, মোবাইল নাই, মানে সে বেপরোয়াভাবে, এবং এই লাইন সমস্ত সব কিছু সে আর একটা লাইন আছে সে চালায়। হ্যাঁ, তো সেইভাবে আমি কথাও বলছি, কথার বলার পরিপ্রেক্ষিতে সে আমার লগে একটা সিন করে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানায় অভিযোগের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারো কাছে টাকা চাওয়া, কারো কাছ থেকে টাকা নেওয়া এটা অবশ্যই অপরাধ, এবং এই ধরনের অপরাধে যদি আমাদের কোনো সদস্য জড়িত থাকে তাহলে আমরা প্রপার ইনকোয়ারি সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং এখানে আমাদের জিরো টলারেন্স। তবে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হচ্ছে, রেকার করে ডাম্পিংয়েও পাঠানো হচ্ছে। আমার কাছে হলো চেকপোস্ট, এখানে চেকপোস্ট বডি সার্চ, অবৈধ কোনো মালামাল বহন করে কিনা বিভিন্ন সিএনজিতে, প্রাইভেট কারে। মোটর চালিত ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরে চলবে না, যেদিকে চলে আমরা ধরে আইনে 1200 টাকা করে জরিমানা করে, তারপর আবার ডাম্পিংয়ে আটক হইলে আরও বেশি জরিমানা দেওয়া লাগে। 2001 সালে টু স্ট্রোক বেবি ট্যাক্সি বন্ধ করে সিএনজি অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত কার্যকর করে তৎকালীন সরকার। সে সময় 35,000 বেবি ট্যাক্সি চালকের জন্য নানা উদ্যোগ থাকলেও তার বাস্তবায়ন হয়নি বলে জানান অটোরিকশা চালকরা। জামাত বিএনপি জোট সরকারের আমলে বেবি ট্যাক্সি উচ্ছেদ করছে, উচ্ছেদ কইরা হাজার হাজার নিরহ মানুষকে স্বপ্ন দেখাইছে, আলো দেখাইছে, দিনের আলো আসেন, আপনাদেরকে 4 হুইলার দেবো, গাড়ির মালিক বানাবো। বর্তমান সরকার বা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় যদি কোনো উদ্যোগ নেয় যে 4 হুইলার আনবে, আমরা সাধুবাদ জানাবো। তবে এর আগে তার ভাবতে হবে আমার এই সেক্টরে 50,000 চালক আছে। অবৈধ সিএনজি বাতিলের পাশাপাশি অ্যাপস ভিত্তিক পরিবহন সেবার বিরুদ্ধেও সোচ্চার অটোরিকশা মালিক শ্রমিকরা। তাদের দাবি এসব পরিবহন সেবা তাদের জীবন জীবিকার জন্য হুমকি স্বরূপ। ওভার অবৈধ বলবো এই কারণেই যে সরকারকে যাত্রী বহনের জন্য যে একটা ট্যাক্স আছে আলাদা, আমি তো 5 টাকা কাগজের ট্যাক্স দিই, প্রাইভেট কারে কি আছে? দর্শক, একটি ভালো উদ্যোগ যখন খারাপের দিকে ধাবিত হয়, ঠিক তখনই আরও একটি নতুন উদ্যোগের জন্ম হয়। এমনই একটি সম্ভাবনাময় উদ্যোগ অ্যাপস ভিত্তিক বাহন সেবা, যা নিয়ে ফিরব প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির পর। আবারও ধন্যবাদ প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে সাথে থাকবার জন্য। গণপরিবহনে নতুন সংযোজন মোবাইল অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা। 2009 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাত্রা শুরু করে উবার নামের নতুন এই প্রতিষ্ঠান। গত 7 বছরে 6টি মহাদেশে 500টিরও বেশি শহরে বিস্তৃতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। 2015 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে চলো নামের এদেশীয় একটি অনলাইন অ্যাপ্লিকেশন যাত্রী সেবা প্রতিষ্ঠান। 2016 সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রতিষ্ঠান উবারও এদেশে তাদের কার্যক্রম শুরু করে। আর ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে এই প্রতিষ্ঠানগুলি। তবে বিশেষজ্ঞদের মতে পরিবহন সুনির্দিষ্ট এবং সঠিক নীতিমালার ভিত্তিতেই পরিচালনা হওয়া উচিত এইসব প্রতিষ্ঠানগুলোর। উবার নামে অন ডিমান্ড সার্ভিস পৃথিবীর বড় শহরগুলোতে চলছে। দক্ষিণ এশিয়ার 33তম শহর ঢাকা, যেখানে চালু হয়েছে উবার। নিজস্ব কোনো পরিবহন নেই গ্যারেজ বা অন্য কোনো অবকাঠামো, তবুও জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিবহন সেবা। সবার আগে প্রয়োজন স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ। ডিজিটাল পদ্ধতিতে থাকছে যাত্রী ও চালকের তথ্য। যখন প্রয়োজন তখনই গাড়ি চলে আসছে যাত্রীর দোরগোড়ায়। পরিবহনে মধ্যবিত্ত শ্রেণীর জন্য এক নতুন অধ্যায়। আমাদের যাদের ট্রান্সপোর্টেশনের প্রবলেম আছে এদের জন্য উবার খুবই ভালো। বর্তমানে রাজধানীতে চলো, উবার ও পাঠাও সহ কয়েকটি পরিবহন সেবা চালু হয়েছে। প্রায় 2 বছর আগে চালু হয়েছিল চলো নামের একটি প্রতিষ্ঠান। আমাদের প্রোডাক্টটি কিন্তু ভেরি অ্যাট্রাকটিভ, ভেরি রিজনেবল, কিন্তু এই ইনফরমেশনটা এতগুলি পিপুলের কাছে জানানোটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। নাম্বার 2 চ্যালেঞ্জ হচ্ছে যে টেকনোলজিতে অ্যাডাপ্ট করা। পাবলিক লাস্ট 40 ইয়ার্স গাড়ি নিয়েছে রাস্তা থেকে, তাকে 40 বছর পরে হঠাৎ করে বলেছে মোবাইল অ্যাপে গাড়ি না। সো আমরা ডে বাই ডে ট্রানজিশনটা করছি।
মধ্য আয়ের নাগরিকের কাছে স্বল্প ভাড়ায় আধুনিক গাড়িতে যাতায়াতের সুযোগ একসময় স্বপ্ন মনে হলেও এখন বাস্তব। ঢাকা শহরে যে এইসব মালিকানা গাড়িগুলি ওগুলি তারা ব্যবহার করতেছে কিভাবে অ্যাপস একটা তৈরি করছে সফটওয়্যার, ওই সফটওয়্যারে ঢুকলে যাত্রী গাড়ি পাইতেছে। উবারে গাড়ি দিলে উবারে যে একটা সিস্টেম চালু করছে এখন বর্তমানে, যে সিস্টেমে ড্রাইভারও বাঁচতে পারতেছে, মালিকেরও সুযোগ সুবিধা ভালো হয়েছে। দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। সামাজিক মাধ্যমেও এ নিয়ে আগ্রহের কমতি নেই। যানজটমুক্ত আধুনিক ঢাকা গড়তে এ ধরনের সার্ভিস বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। আগে যে গাড়িগুলি ইউনিভার্সিটির সামনে পড়েছিল, অনেক সময় দেখবেন যে ওই গাড়িগুলি এখন নাই। কেন? তারা আইদার চলোতে চালাচ্ছে অথবা চলোর মতো অন্য কোম্পানিতে চালাচ্ছে। তাহলে ওই রাস্তাটা কি ফ্রি হয়ে গেল না? গাড়ির পাশাপাশি মোটরসাইকেলও যাত্রী পরিবহন করা হচ্ছে। দ্রুত গন্তব্যে পৌঁছাতে এ বাহন জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে। অ্যাপের মাধ্যমে সার্ভিসটা নেওয়ার কারণে আমরা খুব সহজেই কিন্তু একটা সার্ভিস পাচ্ছি যে আমি এখান থেকে ধরেন আমি আমার অফিসে যাব, সো আমার দ্রুত অফিসে যাইতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ঘরে বসে আমি একটা বাইকের অর্ডার করতেছি এবং একজন বাইকম্যান এসে আমার পিক আপ অ্যাড্রেস থেকে আমাকে নিয়ে দ্রুত আমার অফিসে পৌঁছাই দিচ্ছে। আমাদের এই রাইডটাকে মনিটর করার জন্য আমার পুরোটা রাইডস টিম আছে, যারা অপারেশন এক্সিকিউটিভ সকল ধরনের ম্যানেজার নিয়ে আমার অপারেশন ম্যানেজার সহ আমরা একটা রাইডস টিম সব সার্বক্ষণিক হচ্ছে এই রাইডটা মনিটর করতেছি যতক্ষণ আমাদের অপারেশনটা রানিং থাকে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের গাড়ি বা মোটরসাইকেল কাজে লাগিয়ে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন মালিকরা। আমি একটা ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি। বিবিএর পাশাপাশি আগে দেখা যেত বাসা থেকে আমার পকেট মানি নিতে হইতো বা বাইকের তেল খরচের জন্য বাবা আমার কাছ থেকে টাকা নিতে হইতো, কিন্তু আমি এই প্রফেশনে আসার পর আমার পড়াশোনা হচ্ছে, আমার পকেট খরচও চালাতে পারছি, বাইকের টাকাটাও আমি নিজেই ব্যয় করতে পারতেছি। আমি এই কাজটাতে মাস দেড়েক হবে এইখানে জয়েন করছি, আমার খুব ভালো লাগতেছে। আমি চলতে দেওয়ার পরে আশা করতেছি যে প্রতিদিন 2-1টা করে টিপস আমার গাড়িতে হবে। এসব যাত্রী সেবা চালুর পর গাড়ি বিক্রিও বেড়ে গেছে বলে জানালেন বিক্রেতারা। সেটা একটু ভালোর দিকে, উবার আসার পরে গাড়ির বেচাকেনা একটু বাড়ছে। আগের চেয়ে একটু পুরাতন গাড়ি যে আছে এগুলো গাড়ি অনেকেই কিনতেছে, কম বাজেটের মধ্যে দেখা যায় কিনতে পারে, কিনে হয়তো তারা ভাড়া দিচ্ছে। তবে এসব পরিবহনের কারণে পেশাজীবী পরিবহন মালিক শ্রমিকরা গভীর সংকটে পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিএনজি আগে ঢাকার বাইরে যেত, লং রুটে যেত, হাইওয়ে যায় না, হাইওয়ের ট্রিপগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের সমস্যা যেমন ভাড়া কমে আছে গা, সব গাড়ির যাত্রী যা পারমান যেগুলো যাত্রী ছিল সব উবারে চলে গেছে গা। উবার তো অবৈধ ব্যবসা করতেছে। আপনি একজনরে গলা টিপে মারবেন আর একজনরে তুলে দেবেন, সেটা হইতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর অপশন ডিজিটাল বাংলাদেশ তৈরি হবে, এখানে অবৈধ কিছু থাকবে না। ঢাকা সিটিতে বিআরটি এর অনুমোদনহীন কোনো গাড়ি ঢাকা সিটিতে চলতে পারে না। এই ওভার গাড়িগুলো বন্ধ করা হোক, পাশাপাশি অবৈধ গাড়ি বন্ধ করা হোক এবং পরিবহন আইন 2017 এই আইনের ভিতরে সিএনজি অটোরিকশার অপশন রাখা হোক, যেখানে গাড়িগুলো ঢাকায় চলবে, যাত্রীদের সবচেয়ে ভালো একটা বাহন। উবার চালুর পর বিআরটিএ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও জনগণের চাহিদার ভিত্তিতে কোনো নীতিমালা ছাড়াই চলছে এই সার্ভিস। এ নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এসব সার্ভিসের প্রয়োজন আছে। উবারের জন্য নতুন করে গাড়ি কিনতে হয় না। সবচেয়ে সুবিধাটা হলো এটা যে আপনি গাড়ি কিনে, যেমন আপনার সিএনজি যদি আপনি করেন তাহলে সিএনজি আপনাকে রাস্তায় নামাতে হবে, হ্যাঁ, আপনি ট্যাক্সিকে আপনার রাস্তায় নামাতে হবে, কিন্তু উবারের কিন্তু রাস্তায় গাড়ি নামানোর প্রয়োজন পড়ে না। তো আপনি আপনার কাজ করার পরও আপনার এই গাড়িটা যদি বসে থাকে, তাহলে সেই সময় আপনার যদি উবারের সঙ্গে আপনি যুক্ত থাকেন তাহলে আপনাকে কল দিলে আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন। উবারের হলো এই সিস্টেম, যার জন্য এটা একটা সুন্দর সিস্টেম, যে কেউ এর সঙ্গে যুক্ত থেকে এটাকে নতুন করে গাড়ি নামানোর কোনো দরকার পড়ে না। অ্যাপ দিয়ে আমরা সবাই এরকম একটা ভালো সার্ভিস যদি আমাদের এই কাস্টমার টার্গেটটাকে দিতে পারি, আর সেই অনুযায়ী যদি কাস্টমারও এই অ্যাপ ইউজ করা যদি শিখে, যদি তারাও আমাদের কাছ থেকে এই জিনিসটা ইউটিলাইজ করে তাদের নিজেদের একটা ভালো একটা সুবিধা নিতে পারে, এবং এটা যদি সবার ভালো হয়, তাহলে গভর্নমেন্টেরও অফকোর্স উচিত আমাদেরকে এই জিনিসটাতে সাপোর্ট দিয়ে আমাদেরকে আরও বেশি এনকারেজ করা। এসব পরিবহন সেবার জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি। সেই সাথে পরিবহন পেশাজীবীদের যাতে ক্ষতি না হয় সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আপনাদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি আমরা, কিন্তু সময় এবং নানা সীমাবদ্ধতার কারণে আপনাদের সব বিষয় নিয়ে অনুসন্ধান করা বাস্তবে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই। এরপরেও
আপনাদের কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।